সংস্কারের ব্যাপারে আমরা লক্ষ্য করেছি যে 11টা সংস্কার কমিশন করেছেন সরকার। সেই 11টা সংস্কার কমিশনের আবার 6টা নিয়ে তাদের রিপোর্টের ভিত্তিতে 5টাকে বাদ দিয়ে 6টাকে নিয়ে আর একটা ঐক্য মত প্রতিষ্ঠার জন্য আরেকটা কমিশন করেছেন, যেটার প্রধান অধ্যাপক ইউনুস নিজে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যাদের বাকি 5টাকে বাদ দেওয়া হলো কেন? তা 5টাকে বাদ দেওয়ার অর্থ হইল যে ওইগুলির মধ্যে রাজনৈতিক দলগুলোর খুব বেশি আলাপ আলোচনা করার কিছু নাই। ইচ্ছে করলে এই সরকারই সেই 5টা যে সংস্কারের রিপোর্ট এসছে, প্রস্তাব এসছে, এগুলো বাস্তবায়ন করা যায়। সেগুলোর তেমন 10%ও কোনো কিছু আপনার বাস্তবায়ন করে নাই সরকার। বাংলাদেশে যখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শেখ হাসিনার সরকারের পতনের বহু আগের থেকে আলোচিত হচ্ছিল এই কারণে যে ব্যবস্থাটা, রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ক্রমে ক্রমে গড়ে উঠেছিল, সেইটার সঙ্গে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের, সশস্ত্র যুদ্ধের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে পরিপূরক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার ছিল, সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারেনি। এবং বিভিন্ন সময়ে দীর্ঘকাল ধরে এই রাষ্ট্রটি জনবিচ্ছিন্ন একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার জন্ম দিয়েছে। রাষ্ট্র পরিণত হয়েছিল শাসক শ্রেণীর, যখন যেই দল রাজনীতি ক্ষমতায় থাকে তাদের জন্য নিপীড়নমূলক একটা ব্যবস্থা হিসেবে তাদের রাষ্ট্রকে ব্যবহার করে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সেইখানে অবৈধভাবে বিত্ত এবং বৈভব গড়ে তোলবার জন্যে, এবং যারা বিরুদ্ধ মতবাদী লোকজন ছিলেন তাদেরকে নানাভাবে শায়েস্তা করবার জন্যে। এই অভিজ্ঞতা থেকেই বহু বছর ধরে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের 10-12 বছর আগে থেকেই বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থাকে, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে রিপ্লেস করবার জন্যে নতুন বন্দোবস্তের কথা সমাজে থেকে আলোচনা হয়েছে যে এখানে যে একটা গণতান্ত্রিক রিপাবলিক হয়ে উঠবার কথা ছিল সেটা হয়নি। সুতরাং এখানে, এবং যেই রিপাবলিকের নামে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে সেটা আসলে গণতান্ত্রিক নয়। এখানে একটা দ্বিতীয় রিপাবলিক তৈরি করে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে, যার ভিত্তি হবে নতুন করে গণতান্ত্রিক সংবিধান রচনা করা। বাংলাদেশের যে ইতিহাসের ঐতিহ্য সেগুলিকে সম্মান রেখে যেগুলো রাখবার দরকার, সেগুলোর প্রয়োজন, সেগুলো রেখেই আপনার জবাবদিহিতামূলক, প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকেই বা প্রকল্পকেই এক নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে। রাইট, এই সেকেন্ড রিপাবলিকের কথা আপনি নিজেও লিখেছিলেন। এই আলোচনাগুলো ছিল, কিন্তু যেভাবে নতুন বন্দোবস্তের দাবিটা সামনে আসলো সেই প্রেক্ষাপটে আমি জানতে চাইছি যে আমাদের সেই আকাঙ্ক্ষা থেকে আমরা এগোতে পারলাম কিনা। যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন যে নতুন ইন্টারিম ব্যবস্থা তৈরি করা হয়, সেই ইন্টারিম সরকার প্রথমেই আমাদেরকে পরিষ্কারভাবে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে 3টা কাজ তারা করবেন। একটা হচ্ছে যে মাত্র 3 সপ্তাহের মধ্যে যে প্রায় 1.5 সহস্রাধিক মানুষের নির্মমভাবে হত্যাকাণ্ড এবং এর সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিচার করা। দ্বিতীয়ত হচ্ছে ওই রাষ্ট্রের নানা ধরনের সংস্কার সাধন করা, যেমন সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার পর্যন্ত নানান ধরনের কতগুলি গণতান্ত্রিক সংস্কার নিষ্পন্ন করবেন, এবং তার মধ্য দিয়ে তারা একটা পর্যায়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এগুলো ছাড়াও কতগুলো প্রতিজ্ঞা তারা করেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের যে সমস্ত দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক চুক্তি হয়েছে, যেগুলো নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আগে নানা অভিযোগ এসছে যে বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে কতগুলো চুক্তি হয়েছিল, সেগুলোকে তারা পর্যালোচনা করবেন এবং প্রয়োজনে বাতিল করবেন বা পুনর্লিখন করবেন। এইরকম আরও অনেক ধরনের প্রতিশ্রুতি সরকার দিয়েছিল। আজকে 1 বছর পরে আমরা যদি দেখি 3টা প্রকল্প বা প্রধানত যেটা তারা হাতে নিয়েছিলেন, দাবি করেছেন, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এই বিচার প্রক্রিয়ায় যে মামলা করা হয়েছে সেটা সারা জীবনের জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে, যে ঢালাওভাবে অসংখ্য মানুষের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। সরকার জানে, দেশের মানুষ জানে, আমরা জানি যে যত ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে হোলসেল, একেবারে পাইকারিভাবে, এরা বস্তুত
প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন না। এইটা করার মধ্যে দিয়ে প্রথমেই মামলার কতগুলো যেটা বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে, সেটা কাজটা ঠিক হয়নি। তারপরেও বিভিন্ন সময় এই পর্যন্ত যারা পলাতক আছেন আওয়ামী লীগের অভিযুক্ত অপরাধীরা আর যারা দেশে আছেন ধরা পড়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়াটা খুব ধীরে এগোচ্ছে। এটা এতটা স্লথ হওয়া উচিত ছিল না। যে একটা মামলা যেমন তড়িঘড়ি করা খুব উচিত নয়, সেটা মামলা ক্ষতিগ্রস্ত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। কারণ বিচারের অর্থ কিন্তু প্রতিশোধ নেওয়া না। বিচারের অর্থ হচ্ছে যাদেরকে বিচার করা হচ্ছে তারা যাদের বিরুদ্ধে অপরাধ করেছে তার জন্য শাস্তি বিধান। আবার দ্রুত জামানত হওয়া উচিত না, ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার খুব বেশি দেরি করাও আপনার বিচার বিলম্বিত হলে ভিকটিম যারা তাদের উপর অন্যায় করা হয়। তো এখানে গতি অত্যন্ত স্লথ, এবং যত ধরনের অপরাধের সঙ্গে জড়িত এবং যারা যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে যথাযথ যে মামলা করা হয়েছে তাও সত্য নয়। ইনভেস্টিগেশন প্রক্রিয়াও যথেষ্ট নয় বলে আমার ধারণা। সংস্কারের ব্যাপারে আমরা লক্ষ্য করেছি যে 11টা সংস্কার কমিশন করেছেন সরকার। সেই 11টা সংস্কার কমিশনের আবার 6টা নিয়ে তাদের রিপোর্টের ভিত্তিতে 5টাকে বাদ দিয়ে 6টাকে নিয়ে আর একটা ঐক্য মত প্রতিষ্ঠার জন্য আরেকটা কমিশন করেছেন, যেটার প্রধান অধ্যাপক ইউনুস নিজে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যাদের বাকি 5টাকে বাদ দেওয়া হলো কেন? তা 5টাকে বাদ দেওয়ার অর্থ হইল যে ওইগুলির মধ্যে রাজনৈতিক দলগুলোর খুব বেশি আলাপ আলোচনা করার কিছু নাই। ইচ্ছে করলে এই সরকারই সেই 5টা যে সংস্কারের রিপোর্ট এসছে, প্রস্তাব এসছে, এগুলো বাস্তবায়ন করা যায়। সেগুলোর তেমন 10%ও কোনো কিছু আপনার বাস্তবায়ন করে নাই সরকার।